আমার নাম স্মৃতি। আমার জন্ম ও বেড়ে ওঠা নারায়ণগঞ্জের এক শান্ত সুনিবিড় পরিবেশে। আমাদের পরিবারটি ছিল অত্যন্ত সাধারণ ও মধ্যবিত্ত। বাবা, মা আর আমাকে নিয়ে ছিল আমাদের ছোট সংসার। আমার জীবনটা ছিল একদম হাসি খুশি, আলোয় ভরা আর একরাশ স্বপ্নে সাজানো। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলাম, তাই বাবা মায়ের ইচ্ছা ছিল আমি যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারি। সেই স্বপ্ন বুকে নিয়েই আমি ঢাকার একটি স্বনামধন্য কলেজে ভর্তি হই। তবে আমাদের পুরো পরিবারের সবচেয়ে কাছের এবং ভালোবাসার মানুষ ছিল আমার একমাত্র ছেলে অর্ক। তখন বয়সে ১৪-১৩তে পা রাখা এক প্রাণবন্ত কিশোর। বয়স আর সম্পর্কের তফাৎ থাকলেও আমাদের সম্পর্কের বন্ধনটা ছিল বড়ই অদ্ভুত। ছেলেকে আমি কেবল নিজের সন্তানের মতোই স্নেহ করতাম না, বরং আমার সব কথা, আবেগ আর আবদার প্রকাশের সবচেয়ে বড় আশ্রয় ছিল সে। কিন্তু আমি কখনো আমার দূরতম স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে একদিন এই রক্তের সম্পর্কের তীব্র টান আর এক নিষ্পাপ আকর্ষণের খেলা আমার পুরো জীবনটাকে এক অনাকাঙ্ক্ষিত উত্তেজনায় ডুবিয়ে দিয়ে আমাকে এমন এক অদ্ভুত, থমথমে ও কামনাময় পরিস্থিতির মুখোমুখি এনে দাঁড় করাবে। ঘটনার মূল সূত্রপাত হয় আমার কলেজের একটা তুচ্ছ শখকে কেন্দ্র করে। তখন আমার কলেজের সহপাঠী ও বান্ধবীরা মিলে একটা অনলাইন গেম নিয়ে ভীষণ মেতে উঠেছিল, যার নাম ছিল ফ্রি ফায়ার। ক্লাসের ফাঁকে কিংবা অবসরে তারা সবাই মিলে দল বেঁধে সেই গেম খেল, নানা রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা নিয়ে হাসাহাসি আর আড্ডা দিত। আমি আধুনিক প্রযুক্তির ব্যাপারে বরাবরই একটু কাঁচা আর অনভিজ্ঞ ছিলাম। স্মার্টফোনের জটিল ফিচার বা এ ধরনের দ্রুত গতির গেম কিভাবে খেলতে হয় তা আমি ঠিকঠাক বুঝতাম না। বন্ধুদের আড্ডায় যখন তারা নানা কৌশল, পয়েন্ট আর উত্তেজনার গল্প তুলত, তখন আমি একদম চুপচাপ একপাশে বসে থাকতাম। আমার মনে হতো আমি যেন আধুনিক জীবনের এই অদ্ভুত আকর্ষণ থেকে অনেক পেছনে পড়ে আছি। বন্ধুদের কাছে নিজের এই অজ্ঞতা প্রকাশ করতে আমার ভীষণ দ্বিধা ও লজ্জা হতো। ভাবতাম তারা হয়তো আমাকে নিয়ে হাসাহাসি করবে বা সেকেলে বলে খোঁচা দেবে। এই লজ্জা থেকেই আমার মনের ভেতরে একটা গভীর জেদ আর তীব্র বাসনা তৈরি হলো, যেভাবেই হোক আমাকেও এই গেম খেলার সমস্ত কৌশল রপ্ত করতে হবে এবং বন্ধুদের চমকে দিতে হবে। ঠিক সেই সময়ে একদিন অলস দুপুরে আমার ঘরে আসে আমার ছেলে অর্ক। বয়স কম হলেও প্রযুক্তি ও আধুনিক ফোনের ব্যাপারে অর্ক ছিল দারুণ পটু। যে কোনো নতুন গেম বা ফোনের ভেতরের জটিল সব কাজ সে খুব সহজেই আয়ত্ত করে নিতে পারত। আমি ভাবলাম বাইরে বা বন্ধুদের কাছে না শিখে নিজের ঘরের ছেলের কাছে সাহায্য নেওয়াই সবচেয়ে নিরাপদ ও সহজ হবে। অত্যন্ত সরল মনে একদিন অর্ককে ডেকে বললাম, অর্ক, তোর কলেজের বন্ধুরা আর তোদের বয়সের সবাই তো ফোনে এই বিশেষ গেমটা খেলে খুব আনন্দ পায়, কিন্তু আমি তো ফোনের এই আধুনিক কাজগুলো ভালো বুঝি না, গেমের নিয়মকানুনও জানি না। বন্ধুদের কাছে বলতে লজ্জা লাগে। তুই যদি আমাকে একটু দয়া করে এই গেমটা ভালো করে শিখিয়ে দিস, তবে আমি তোর কাছে খুব কৃতজ্ঞ থাকব। আমার এই সরল আকুতি আর মিনতি শুনে অর্কের উদাসীন চোখে হঠাৎ এক অদ্ভুত, চমকপ্রদ আলোর ঝলক ফুটে উঠেছিল, যা আমি তখন কেবলই একজন অনুগত সন্তানের আগ্রহ বলে ভুল করেছিলাম। অর্ক তার বয়সের তুলনায় একটু বেশিই চঞ্চল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি হেসে বলল, মা, এতে আর এমন কি ব্যাপার? তুমি যখনই বলবে আমি তোমার একদম কাছে বসে গেমের প্রতিটি সূক্ষ্ম কৌশল তোমাকে একদম নিখুঁতভাবে শিখিয়ে দেব। আগে কেন বলনি? এটা তো খুবই সহজ কাজ। ছেলের এমন উষ্ণ ও আশ্বাস ভরা কথায় আমার মনটা আনন্দে ভরে উঠেছিল। মনে মনে ভাবলাম, যাক, অবশেষে আমিও আমার সমবয়সীদের মতো স্বাচ্ছন্দ্যে এই রোমাঞ্চকর গেমটা খেলতে পারবো। কথা অনুযায়ী একদিন মেঘলা বিকেলে যখন ঘরের পরিবেশটা কেমন যেন নিঝুম ও নির্জন হয়ে এসেছিল, তখন অর্ক ধীরে ধীরে আমার পড়ার ঘরে প্রবেশ করে। অর্ককে দেখে আমি খুব খুশি মনে ঘরে ডেকে নিই এবং নিজের দামি ফোনটা তার নরম হাতের উপর তুলে দিয়ে বলি, আজই আমাকে গেমটির প্রাথমিক বিষয়গুলো আর ডিজিটাল ছোঁয়াগুলো শিখিয়ে দিত। অর্ক তখন এক অদ্ভুত গা ছমছম করা মৃদু কণ্ঠস্বরে বলল, আজকাল তো এই গেম খেলে অনেকেই অনেক এগিয়ে যাচ্ছে, তাই তোমার এই শেখার ইচ্ছাটা মোটেও খারাপ নয়। তুমি যদি সত্যি মনোযোগ দিয়ে শেখো, তবে খুব অল্প দিনেই তুমি একদম পাকা ও আকর্ষণীয় খেলোয়াড় হয়ে উঠবে। অর্কের এই উদ্দীপনাময় ও কিছুটা গভীর কথার আমেজ আমার মনে আর কোনো সন্দেহ রাখেনি। আমি একদম উন্মুখ হয়ে পুরো মনোযোগ দিয়ে তার কাছ থেকে খেলা শেখার জন্য প্রস্তুত হলাম। এরপরই শুরু হলো সেই কাঙ্ক্ষিত অথস্থমতমে মুহূর্ত। অর্ক আমার একবারে গা ঘেঁষে একদম ঘনিষ্ঠ হয়ে পাশে এসে বসল। তার শরীর থেকে আসা এক অদ্ভুত, পরিচিত অথচ নতুন ধরনের উষ্ণ গন্ধ আমার নাকে এসে ধাক্কা দিল। সে তার একটি হাত আমার হাতের উপর রাখল এবং অন্য হাত দিয়ে ফোনটি শক্ত করে ধরে গেমের নিয়মকানুন
টানুন আর স্ক্রিনের ভেতরের নড়াচড়া দেখাতে শুরু করল। শুরুতে আমি ভেবেছিলাম গেমের স্ক্রিনে কিভাবে দ্রুত আঙুল চালাতে হয় তা দেখানোর জন্যই হয়তো সে আমার হাত আর আঙুলগুলো এভাবে চেপে ধরেছে। পরম মমতা আর মাতৃত্বের নির্ভেজাল সম্পর্কের খাতিরে আমি বিষয়টিকে একদম স্বাভাবিক ও নিষ্পাপ বলেই ধরে নিয়েছিলাম। কিন্তু সময় যত এগোতে লাগল, অর্কের ছোঁয়া আর আচরণের আমেজ কেমন যেন বদলাতে শুরু করল। সে কেবল ফোনের স্ক্রিনের দিকে নজর না রেখে গেম শেখানোর অজুহাতে বারবার আমার নরম হাতের তালু, আঙুলের ভাঁজ আর বাহুতে আলতো করে স্পর্শ করতে লাগল। সেই স্পর্শগুলো আর 10টা সাধারণ সন্তানের মতো স্বাভাবিক ছিল না, তাতে জড়িয়ে ছিল এক ধরনের অনাকাঙ্ক্ষিত রোমাঞ্চ, এক তীব্র সংবেদনশীলতা আর উষ্ণ শিহরণ। আমি মনে মনে কিছুটা অস্বস্তিতে পড়ে গেলেও ভাবছিলাম যে হয়তো আমি ভুল ভাবছি। সে তো আমার পরম আদরের নিজের ছেলে, তার মনে তো কোনো বাজে বা অন্য চিন্তা থাকতে পারে না। তাছাড়া আমার প্রধান নজর ছিল যেমন করে হোক এই গেমের সমস্ত কৌশল নিজের দখলে আনা। তাই অর্কের সেই থমথমে, গা ছমছম করা স্পর্শগুলোকে আমি মনের ভুল ভেবে চুপচাপ সহ্য করে যাচ্ছিলাম। কিন্তু অর্কের আসল উদ্দেশ্য যে কেবল গেম শেখানো ছিল না, তা খুব অল্প সময়ের মধ্যেই স্পষ্ট হতে শুরু করল। গেমের ডিজিটাল চালের কথা বলতে বলতে সে হঠাৎ করে একদম নীরব হয়ে গেল। তার শ্বাস প্রশ্বাসের গতি কেমন যেন ঘন ও উত্তপ্ত হয়ে উঠতে লাগল। গেমের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সে ধীরে ধীরে আমার মুখের দিকে, আমার খোলা গলার কাছে আর শরীরের দিকে এক অদ্ভুত, নেশাক্ত ও আকুল চোখে তাকিয়ে রইল। তার চোখের সেই চাহনি আর অদ্ভুত নীরবতা পুরো ঘরের বাতাসকে ভারী করে তুলল। এক পর্যায়ে গেম শেখানো সম্পূর্ণ বন্ধ করে দিয়ে অর্ক আমার একদম কাছাকাছি চলে এলো। তার নিঃশ্বাস আমার গালে এসে পড়ছিল। অত্যন্ত নিচু, কাঁপানো গলায় সে বলল, মা, তোমাকে যে এত সময় নিয়ে এত গোপনে এই গেমটা শেখাচ্ছি, এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে বলো তো? ছেলের মুখ থেকে এমন অনাকাঙ্ক্ষিত, দ্বিধাপূর্ণ ও দ্ব্যর্থবোধক কথা শুনে আমার পুরো শরীর যেন এক নিমেষে শিউরে উঠল। আমার ভেতরের রক্ত যেন এক মুহূর্তের জন্য জমে হিম হয়ে গেল। গেম শেখার সমস্ত আনন্দ আর কৌতূহল এক নিমেষে এক অজানা ভীতি আর শারীরিক উত্তেজনার চোরা স্রোতে হারিয়ে গেল। আমি কিছুটা থতমত খেয়ে কাঁপানো আর আতঙ্কিত কণ্ঠে তাকে বললাম, অর্ক, তুই এসব কি বলছিস? আমি তো তোকে আমার নিজের ঘরের মানুষ, আমার ছেলে মনে করে একটু সাহায্য চেয়েছিলাম। এখানে তোর এই মায়ের কাছে চাওয়া পাওয়ার কি থাকতে পারে? কিন্তু অর্ক তখন তার সমস্ত অবদমিত রূপ ও গোপন বাসনা প্রকাশ করে দিল। তার কিশোর চোখে ফুটে উঠেছিল এক অদম্য, অধীর শারীরিক টান। সে একদম স্পষ্ট ও কণ্ঠে বলল, আমি তো শুধু আমার মূল্যবান সময় নষ্ট করতে পারি না মা। আমার কাছে এই গেম শিখতে হলে আমার দাবি তোমাকে মেটাতেই হবে। তোমাকে আমাকে আলাদা করে বিশেষ সময় দিতে হবে, একদম কাছে আসতে দিতে হবে। অর্কের এই অনৈতিক ও কামনাময় রূপ দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে এল। আমি বুঝতে পারলাম নিজের অবুঝ কৌতূহলের বশে আমি কত বড় এক সংবেদনশীল ও স্পর্শকাতর ফাঁদে নিজেকে জড়িয়ে ফেলেছি। আমি অর্ককে আকুলভাবে বোঝাতে লাগলাম, অনুযোগ করতে লাগলাম। কাঁপানো কণ্ঠে বারবার বললাম, অর্ক, তুই আমার পেটের সন্তান, আমার সবচেয়ে বড় গর্বের ধন। তোর মন থেকে এমন মানসিকতা বা বাসনা আসা একদমই অনুচিত, চরম পাপ। আমাদের এই অদ্ভুত টান বা আচরণের কথা যদি তোর বাবা বা সমাজের কেউ বিন্দুমাত্র টের পায়, তবে আমি সমাজে মুখ দেখানোর মতো অবস্থায় থাকব না। আমার সমস্ত সম্মান, পড়াশোনা আর ভবিষ্যৎ এক নিমেষে ছাই হয়ে যাবে। সমাজ আমাদের একঘরে করে দেবে আর পরিবার আমাদের থুথু দেবে। একটা মায়ের জীবন আর মর্যাদা কিভাবে ধূলিসাৎ হয়ে যেতে পারে তা ভেবে আমার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়তে লাগল। কিন্তু অর্কের উপর আমার এই অশ্রু বা নৈতিকতার আকুতি কোনো প্রভাবই ফেলতে পারল না। তার উদ্গ্র বয়স আর শারীরিক আকর্ষণের নেশা তাকে কোনো নীতিবাক্য বা ভবিষ্যতের বিপদের কথা শুনতে দিচ্ছিল না। সে উল্টো জেদি আর গম্ভীর গলায় হুমকি দিয়ে বলল, তুমি যদি এসব নিয়ে বেশি বাড়াবাড়ি করো বা কাউকে কিছু বলার চেষ্টা করো, তবে কিন্তু পরিণতি আরও অনেক বেশি খারাপ হবে। যেহেতু সেই নির্জন বিকেলে ঘরের মধ্যে অন্য কেউ ছিল না এবং এই মুহূর্তে চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের মানুষ সবকিছু ভুল বুঝবে কিংবা পরিবারের এতদিনের সম্মান এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে, সেই চরম অসহায়তা আর ঘরের স্তব্ধতার পূর্ণ সুযোগ নিল অর্ক। সে তার শরীরের সমস্ত শক্তি, জেদ আর তীব্র কিশোর চাহিদাকে কাজে লাগিয়ে আমাকে একদম কাবু করে ফেল। আমার শরীরের প্রতিটি স্পর্শকাতর ভাঁজে তার উষ্ণ হাত আর অনাকাঙ্ক্ষিত ছোঁয়া ছড়িয়ে দিয়ে সে তার দীর্ঘদিনের সুপ্ত পাপলালসা ও শারীরিক খিদে মেটাতে শুরু করল। আমার চরম অবাধ্যতা, সরলতা আর একটি সাধারণ গেম শেখার ক্ষণিকের শখ শেষ পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় কালসাপ ও নিষিদ্ধ উত্তেজনার ঝড় হয়ে দেখা দিল। সেই ভয়াল, কামনাময় মুহূর্তটির পর আমার মাথার উপরের নীল আকাশটা যেন এক নিমেষে মাটির সাথে মিশে ছাই হয়ে গেল। গভীর আত্মগ্লানি
জানি, লজ্জা আর অনাস্বাদিত এক অনুভূতির মিশ্রণে আমি মানসিকভাবে একবারে ভেঙে পড়লাম, কিন্তু কার কাছে গিয়ে নিজের এই গোপন অপমানের কথা বলবো তা ভেবে পেলাম না। যে বাবা মা আর পরিবার আমাকে এত বিশ্বাস করে পড়াশোনা করাতে পাঠিয়েছিলেন, তাদের সামনে দাঁড়িয়ে নিজের পেটের ছেলের এমন অন্ধকার ও রোমাঞ্চকর সত্য প্রকাশ করার মতো কোনো সাহস বা মুখ আমার ছিল না। তদুপরি অর্ক ছিল এই ঘরেরই সবচেয়ে আদরের সন্তান। এই কথা জানাজানি হলে আমাদের পুরো পরিবার আর সংসার এক মুহূর্তে চুরমার হয়ে যাবে। তাই সমস্ত কষ্ট, শরীরের স্পর্শের তীব্র দাগ আর গোপন অপমান নিজের বুকের অতল গভীরে চেপে রেখে নীরব কান্নাকে সঙ্গী করে নিলাম। কিন্তু সেই নিষিদ্ধ ভুলের পরিণতি কেবল সেই এক বিকেলেই থেমে থাকেনি। কিছুদিনের মধ্যেই আমার জীবনের উপর নেমে এল এক পরম অন্ধকার ও উত্তেজনাকর মেঘ। আমি আমার জীবনের বাকি করুণ উপাখ্যান এবং শেষ পরিণতির কথা বলতে বাধ্য হচ্ছি। সেই ভয়াবহ বিকেলের ঘটনার পর থেকে প্রতিটি দিন, প্রতিটি রাত আমি যেন এক জীবন্ত লাশের মতো পার করছিলাম। কিছুদিন পর যখন আমার শরীরে অদ্ভুত সব শারীরিক পরিবর্তন দেখা দিতে শুরু করল, বমি বমি ভাব আর তীব্র দুর্বলতা আমাকে ঘিরে ধরল, তখন আমি বুঝতে পারলাম যে আমার গর্ভে এক নতুন প্রাণের স্পন্দন শুরু হয়েছে। সত্যতা উপলব্ধি করার সাথে সাথে আমার পায়ের নিচের সমস্ত মাটি যেন এক মুহূর্তে সরে গেল। পরম লজ্জায়, ভয়ে এবং লোকলজ্জার আশঙ্কায় আমি সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। একটা অবিবাহিত ও এক জীবনে নিজের পেটের সন্তান অর্কের এই অনৈতিক কাজের ফসল আমার পেটে বড় হচ্ছে, এই সত্য আমাকে ভেতরে ভেতরে কুরে কুরে খেতে লাগল। একা নিঝুম ঘরে বসে ঘন্টার পর ঘন্টা নীরব চোখের জল ফেলতাম আর নিজেকে ধিক্কার দিতাম যে কেবল একটা ফ্রি ফায়ার গেম শেখার তুচ্ছ শখ কিভাবে আমাকে এমন এক চরম, অনাকাঙ্ক্ষিত ও কামনাময় অন্ধকারের মুখোমুখি এনে দাঁড় করালো। অবশেষে বাধ্য হয়ে চরম ভয়, দ্বিধা আর শরীরের ভেতর চেপে রাখা এক অদ্ভুত শিহরণ কাটিয়ে আমি অর্কের সাথে গোপনে যোগাযোগ করলাম। নিঝুম ঘরের এক কোণে তাকে ডেকে এনে কেঁদে কেঁদে বললাম, অর্ক, তুই আমার সাথে যে অন্যায় আর পাপাচার করেছিস তার পরিণতি এখন আমার শরীরের গভীরে তিলে তিলে বড় হচ্ছে। এখন আমি কি করব বল? আমাকে এই চরম অপমান আর ধ্বংসের হাত থেকে বাঁচা। কিন্তু আমার এই আকুল আকুতি আর অশ্রুপাত শুনে অর্ক যে প্রতিক্রিয়া দেখাল তা আমাকে আরো বড় একটা ধাক্কা দিল। সে তার চোখ থেকে সমস্ত মমতা আর দায়িত্ববোধ মুছে ফেলে একবারে নির্লজ্জ ও নির্মমভাবে মুখ ফিরিয়ে নিল। পরিষ্কার জানিয়ে দিল যে এই বাচ্চার কোনো ধরনের দায়ভার বা দায়িত্ব সে কোনোভাবেই নিতে পারবে না। উল্টো সে অত্যন্ত রুক্ষ ও কঠোর কণ্ঠে আমাকে হুমকি দিয়ে বলল, আমি যেন এই বিষয়ে আর কখনো তার সাথে কোনো কথা না বলি বা তাকে বিরক্ত না করি। সে দাবি করল যে সে নাকি এসবের কিছুই জানে না আর আমি নাকি অন্য কোথাও থেকে অন্যায় কাজ করে এসে তার উপর এই অপবাদের দায় চাপানোর চেষ্টা করছি। যে ছেলেটি নিজের গোপন পাপ, লালসা আর শারীরিক খিদের কারণে আজ আমার এই করুণ দশা করল, সেই পেটের সন্তানই আজ আমাকে পুরো বিশ্বের সামনে চরিত্রহীন বানাতে এক ফোঁটাও দ্বিধা করল না। অর্কের এই নির্মম, ধূর্ত ও দায়িত্বজ্ঞানহীন আচরণে আমি পুরোপুরি দিশেহারা ও নিঃসঙ্গ হয়ে পড়লাম। একদিকে আমার উদীয়মান ভবিষ্যৎ, স্বপ্নের ক্যারিয়ার আর কলেজের পড়াশোনা চিরতরে থমকে গেছে, অন্যদিকে পেটের ভেতরে বাড়তে থাকা এই নিষ্পাপ প্রাণটিকে নিয়ে আমি তীব্র অন্ধকার ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছি। সমাজের ভয়, পরিবারের সম্মানের ভয় এবং নিজের জীবনের এই কুৎসিত সত্যিটা আমাকে প্রতিদিন তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি যদি এখন এই সত্য সবার সামনে তুলে ধরি, তবে প্রথমত সমাজ বা পরিবারের কেউ আমাকে বিশ্বাসই করতে চাইবে না, কারণ সবার চোখে অর্ক একজন অত্যন্ত অবুঝ, নিষ্পাপ ও শান্ত ছেলে। দ্বিতীয়ত, এই কথা যদি জানাজানি হয় তবে আমাদের পুরো পরিবার, সমাজের মর্যাদা আর লোকলজ্জার তোরে সবকিছু এক নিমেষে ধ্বংস হয়ে ছাই হয়ে যাবে। আর অন্যদিকে আমি যদি চিরকালের জন্য নীরব থাকি, তবে আমার ভেতরের এই সন্তানটির ভবিষ্যৎ কি হবে এবং সমাজের মানুষের বিষাক্ত, চোখ রাঙানো প্রশ্নের জবাব আমি কিভাবে দেব তা আমার একদমই জানা নেই। আমার পেটের ভেতরে বাড়তে থাকা এই সন্তানকে আমি এখনো নষ্ট করে ফেলতে পারি নাই, কিন্তু একে এই পৃথিবীর আলো দেখানো আমার জন্য এক অসম্ভব কঠিন ও রূপকথার মতো পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। কোনো আশ্রয় নেই, কোথাও একটু সংবেদনার হাত নেই। পুরো বিশাল পৃথিবীতে আমি যেন এক চরম একাকী, নিঃসঙ্গ ও অভিশপ্ত মানুষে পরিণত হয়েছি। আমার কাছে এই নিঃশ্বাস নেওয়া আর বেঁচে থাকাই এখন সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। কখনো কখনো মাঝরাতে একাকী ঘরে বসে মনে হয়, অর্ক যদি অন্তত নিজের কৃতকর্মের কথা স্বীকার করে আমাকে কোনোভাবে গ্রহণ করত বা পাশে দাঁড়াত, তবে হয়তো সমাজে মুখ লুকিয়ে বেঁচে থাকার একটুখানি আশ্রয় পেতাম। কারণ অর্ক তো আমার শরীর আর জীবনটাকে ইতিপূর্বেই ব্যবহার করে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। এখন নতুন করে অন্য কোনো সাধারণ মানুষের জীবনে গিয়ে তার নিষ্পাপ জীবনটা নষ্ট করার মতো মানসিকতা বা অধিকার আমার আর অবশিষ্ট নেই। কিন্তু সমাজের এই কঠিন বাস্তবতায় আর আমাদের এই নিষিদ্ধ সম্পর্কের জটিলতায় সেই পথও আজ চিরতরে অবরুদ্ধ। আজ আমার এই চরম করুণ ও রোমাঞ্চকর ভুল থেকে সমাজের সকল বোন, নারী ও তরুণীদের উদ্দেশ্যে একটাই আকুল অনুনয় আর মিনতি করতে
করতে চাই। সামান্য সাময়িক মোহের বশে, ক্ষণিকের শারীরিক আনন্দ বা অনাকাঙ্ক্ষিত উত্তেজনার ঝোঁকে পড়ে কখনো কোনো নিষিদ্ধ বা অচেনা ফাঁদে পা দেবেন না। কার উপর কতটুকু বিশ্বাস রাখা উচিত, রক্তের সম্পর্ক হলেও ভালোবাসার আর শ্রদ্ধার সঠিক সীমারেখাটা কোথায় টানা দরকার তা সময়ের আগেই বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমার সামান্য অন্ধ কৌতূহল, আবেগের নিয়ন্ত্রণহীনতা আর অত্যাধিক সরলতাই আজ আমাকে সমাজের চোখে এক মস্ত অপরাধী এবং নিজের চোখে এক চির অভিশপ্ত মানুষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। এখন আমি এমন এক থমথমে ও অন্ধকার মোড়ে একা দাঁড়িয়ে আছি, যেখান থেকে সামনে এগোনোর মতো কোনো আলো বা রাস্তা নেই, আর পেছনের অতীতে ফিরে যাওয়ারও কোনো উপায় নেই। প্রতিটা দিন আর প্রতিটা নিঃশ্বাস এখন আমার কাছে কেবল এক বুকচাপা যন্ত্রণা, অবদমিত আকুলতা আর অন্তহীন অনিশ্চয়তার অপর নাম। বিশেষ দ্রষ্টব্য ও সতর্কতা, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষা ও সচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। সমাজে প্রযুক্তির অপব্যবহার, অন্ধ কৌতূহল, অনিয়ন্ত্রিত সম্পর্ক এবং অসচেতনতার ফলে যে সামাজিক ও মানসিক ট্র্যাজেডি নেমে আসতে পারে, এই গল্পটির মাধ্যমে কেবল তার কুফল ও ভয়াবহ পরিণতি তুলে ধরা হয়েছে। এখানে কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করা হয়নি, বরং এর ভয়াবহ পরিণতির মাধ্যমে সমাজ ও পরিবারকে সতর্ক করাই আমাদের মূল উদ্দেশ্য। পরিবার ও সমাজের সচেতনতা বৃদ্ধি, সম্পর্কের সুস্থ সীমানা বজায় রাখা এবং যেকোনো বিপদের সময়মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ার বার্তা দেওয়াই এই পরিবেশনার লক্ষ্য।